আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দুদিন ধরে রাজপথে অবস্থান করছিল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তাদের দেয়া আলটিমেটামের প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী রাজনীতিতে এর কী প্রভাব পড়বে, বহুল আলোচিত এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দর্শক, আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনায়। জনাব নুরুল হক নূর, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আর কি এই ঘোষণাটি এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তো শুরুতেই আপনিও দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে আছেন এবং জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনিও তুলেছেন। তো অবশেষে সেই ঘোষণা পেয়ে আপনার কী প্রতিক্রিয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। সরকারকে ধন্যবাদ জানাই। গত 2-3 দিনের যে বিশেষ করে টানা অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি, সেখানে এটা ঠিক যে শাহবাগ কেন্দ্রিক বিশেষ করে আমাদের ছাত্ররা এবং বিশেষ করে শিবির, হেফাজতে ইসলাম সব বেশ কিছু ইসলামী সংগঠন, এনসিপির ছাত্র নেতৃবৃন্দ সব শাহবাগ অবস্থান নিয়েছিল। তাদের দাবিটা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। আর আমরা শুরু থেকেই যেটা বলে আসছিলাম, যেটা 72 থেকে এখানে ডিমান্ড ছিল যে এই মুক্তিযুদ্ধের পরে একটা জাতীয় সরকার। আমরাও মনে করি যে এই ঐতিহাসিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণে আমাদের জাতীয় ঐক্য সংহতির ভিত্তিতে সরকারটা পরিচালনা করা দরকার। সেই জায়গাতে আমাদের দাবি ছিল যে দুটো পরিষ্কার, যে গণহত্যার বিচার এবং গণহত্যাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা 1 নম্বর। 2 নম্বর ছিল যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে মেজর স্টেক হোল্ডারদের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকারের রূপদান করা। তো প্রথম দাবিটি সরকার আজকে মেনে নিয়েছে, এটা ইতিবাচক দিক। আমরা আজকে যমুনার দিকে আমাদের যাওয়ার একটা কর্মসূচি ছিল, উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এর আগে তার বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় ইভেন সেদিন রাতে আমরা শুনেছি যে তিনি ঘুমাতে গিয়েছেন অনেক রাতে 3টা সাড়ে 3টার দিকে, বিকজ ছাত্র, নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা যে এই বিষয়ে প্রতিক্রিয়া, সেটা খুব গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করেছেন এবং তিনি হয়তো ভেবেছেন এটি নিয়ে কী করা যায়। আজকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে আপনার এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে একটা নিষেধাজ্ঞা। আমরা মনে করি যে নির্বাহী আদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করার চেয়ে বিচারিক প্রক্রিয়ায় তারা যে মানবতা বিরোধী অপরাধ এবং জঘন্য অপকর্ম গত 16 বছর ধরে করেছে, সেটা আইনগতভাবেই তাদেরকে নিষিদ্ধ করা যায়। যদিও এই আপনার আইসিটি ট্রাইব্যুনালের বিশেষ করে আইনের ক্ষেত্রে শুরুর দিকে আপনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধানটা রাখা হলেও পরবর্তীতে আমরা দেখলাম অদৃশ্য কারণে সেটি রাখা হয়নি। সেক্ষেত্রে আসিফ নজরুল স্যারের সাথে যখন আমরা কথা বলেছি, তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে চেয়েছেন এটি যেন থাকুক। নানান আলাপ আলোচনার প্রেক্ষাপটে এটি বাদ দিতে হয়েছে, আবার আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা আশা করি যে আইসিটি ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। এবং বিশেষ করে এটা ঠিক যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের ক্ষেত্রে 71-এর ক্ষেত্রে কিংবা তার পূর্বে এবং পরে আওয়ামী লীগের একটা ইতিবাচক ভূমিকা ছিল, কিন্তু এই 72 থেকে 75 আওয়ামী লীগের সেই সময়ের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেসব দেখেছেন আপনারা কিভাবে একদলীয় শাসন বাকশাল কায়েম করে সেই সময়ে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা থেকে শুরু করে একটা একদলীয় রামরাজত্ব কায়েম করেছিল, যেখানে নিন্দিত শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা শেষ পর্যন্ত নন্দিত থেকে নিন্দিত হয়েছেন এবং শেষ পর্যন্ত জীবনও দিতে হয়েছে। যদিও আমরা এটা প্রত্যাশা করি নাই, এটা হওয়া উচিত না, কিন্তু এটা হয়েছে তার কৃতকর্মের কারণে। দেখেন যে ভাগ্যের এবং ইতিহাসের কি নির্মম পরিণতি। পিতার মতোই কন্যারও একই পরিণতি হয়েছে। এখানে কত অহমিকা, কত ঔদ্ধত্য
যে শেখ মুজিবের কন্যা, তার এই রয়েছে সেই রয়েছে, তিনি দেশকে এটা করেছেন ওইটা করেছেন, তার বাবা দেশ দিয়েছেন, অন্য কারো কোনো রেকগনিশন অ্যাকনলেজমেন্ট আমরা দেখিনি তার দ্বারা। তো শেষ পর্যন্ত তিনি ওই ফাঁসিবাদ কায়েম করতে গিয়ে এই জনতার হাতে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে গিয়েও যদি গত 9 মাসে আমরা তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ আমরা দেখতাম, মানুষের প্রতি একটা নমনীয় মনোভাব, সেটা আমরা দেখিনি। সেটা হলে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এতটা জোর দাবি উঠতো না। আমি মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ সবার অনেকটা পজিটিভ, তারা যদি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেন। এবং রাজা পাকসেও কিন্তু এই হাসিনাকে আপনার একটা পরামর্শ দিয়েছিলেন যে চুপ থাকতে, কিন্তু আপনি দেখেছেন দিল্লি থেকে তিনি ওখান থেকেও আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দিয়ে যাচ্ছেন। এবং এইখানে যে তার অনুসারীরা যারা এই হত্যাযজ্ঞের মিশন জুন জুলাই এবং তার পূর্ববর্তী সময়ে পরিচালনা করেছেন, হাসানুল্লাহ ইনু কিংবা এই আপনার শাহজাহান খানরা আদালত থেকেও হুমকি দিচ্ছেন যে দেখে নেওয়া হবে। তো এই ধরনের ঔদ্ধত্য স্বাভাবিকভাবেই আমরা যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত তাদের মনে তো একটা শঙ্কার তৈরি করেছে। এদেরকে যদি বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা না নেওয়া হয়, বিচার যদি না করা হয়, তাহলে এত যে কোনো সময় নানান ধরনের স্যাবোটাজ করবে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা চেয়েছিলাম যে এই সিদ্ধান্তটা যেন আসে। এবং আপনি দেখেছেন বিএনপির আজকে স্থায়ী কমিটির জরুরি মিটিং ছিল, বিকজ তারা এই যে জনগণের যে সেন্টিমেন্ট এটাকে বুঝতে পারছে যে না, এই তারাও বলেছে যে এই ফ্যাসিবাদ পুনর্বাসন যদি হয় তাহলে গণতন্ত্রকামীরাই ক্ষতিগ্রস্ত। আপনার এই কথা থেকে আমরা একটু তাহলে বিএনপির কথা শুনি। আমাদের পিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আছেন। আপনি যদি বলেন যে বিএনপির কি প্রতিক্রিয়া বা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে আপনি কিভাবে দেখছেন এই নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণাটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির সম্মানিত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুজন সহ আলোচক ভিপি নূর এবং আমার সাইদ ভাইকে শুভেচ্ছা। আমার বক্তব্য তো খুব পরিষ্কার। যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্ররা, সেদিন আমি ছাত্রের ইতিহাস আলোচনা করার পরে বলেছিলাম এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না, অথবা এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণাকে আমি 100% সমর্থন করি বলেই বলেছিলাম ছাত্রলীগ তো নিজের ক্ষমতায় তো এগুলি করে নাই, আওয়ামী লীগের ক্ষমতায় করেছে, তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এই কারণে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে এটা সেই আমার শিক্ষা শান্তি প্রগতি ছাত্র সংগঠন না। যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করতে বলেছিলাম সেটাও আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না, এটা একটা খুনি সন্ত্রাসী, এটা গণহত্যাকারী একটা দল। অতএব তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে কোনো রকমের চিন্তাভাবনা ছাড়াই বলা যায়। আমি এটা আমার থেকে আগেই ব্যক্ত করেছি। আজকে যে আমি 6টার সময় ডেস্ক টিভিতে প্রোগ্রাম ছিল সেখানে বলেছি, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শাহবাগে সবাই গেল আপনারা গেলেন না কেন? জি, আমি খুব পরিষ্কার করে বলেছিলাম শাহবাগে যাব কেন? সরকার আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা আমাদের সরকারের কাছে দাবি আদায় করার জন্য শাহবাগে গিয়ে জনদুর্ভোগ বাড়াবো কেন? সরকারের প্রতি আপনাদের আস্থা ছিল যে এরকম করবে তারা, আমরা বললেই তো হবে। আমরা কেন যাব? আমরাও যদি যাই তাহলে সারা বিশ্বের কাছে তো সরকারের প্রশ্নবোধক হয়ে যাবে। কী ব্যাপার, সব রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে চলে গেল, সরকার কথা শুনতেছে না। আমরা তো সেই জায়গায় নিতে চাই না। এই সরকার যেহেতু আমাদের আন্দোলনের ফসল, এই সরকারের সফলতার মধ্য দিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্র ফিরে পেতে চাই, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। সেই কারণে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এতে কারোর কোনো এতটুকু কারোর এত কষ্ট পাওয়ার কথা না। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করার পিছনে টোটাল দায় বিগত সরকারের প্রধানমন্ত্রী, ওনার অহমিকা। আমি বারবার 24-এর নির্বাচন আগে বলেছি আওয়ামী লীগ নির্বাচন এবার করতে পারবে না রাজনৈতিক বিরোধী দলকে বাদ দিয়ে। তারপরে যদি করে তাহলে আওয়ামী লীগ বহুদিনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে অনেক দূরে চলে যেতে হবে তাদেরকে। আর যদি সব দলকে নিয়ে নির্বাচন করে তাহলে তারা ক্ষমতায় যেতে না পারলে বিরোধী দল হবে, আগামীতে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার সুযোগ হবে। বারবার সতর্ক করেছে কিন্তু শুনে নেই। আজকে 24 সালের নির্বাচন সব দল মিলে নির্বাচন আমরা করতাম, আজকে বিতাড়িত হতো না, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করতে হতো না। এটা তাদের পাপের ফল, অহমিকার ফল, যে কারণে তারা আজকে তাদের এই পরিণতি। অতএব আমার দল বিএনপি, সেই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আজকে যে সংবাদ এসেছে তাতে আমার দল তো বলবে না যে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা হলে কেন, বরঞ্চ আপনার দল হয়তো স্বাগত জানাবে। অবশ্যই স্বাগত। এটা আমি বলেছিলাম যে আজকে যে কথাটা আসতেছে যে এটা আপনার যেহেতু
আন্তর্জাতিক আদালতেই একটা গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগ মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং যুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার হচ্ছে। অর্থাৎ এই একটা দলের যারা নেতা তাদের যখন বিচার করা হচ্ছে সেই দলকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা খুবই সহজ, প্রমাণ সাপেক্ষে সহজ। ওই জন্য আমি বলেছি এবং আপনারা মনে করছেন যে আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরবর্তীতে হয়তো বিচারের মাধ্যমে অবশ্যই বিচার তো হবেই। এতগুলো খুন করেছে, আমার দলের তো বেশি লোক আমরা নির্যাতিত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, রিমান্ডে গেছে, শখ খেয়েছে, পুকুর দখল করেছে, ঘাট দখল করেছে, হাট দখল, কী না করেনি আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে আমরা বিচার করবো না, আমাদের বিচার চাবো না, এটা হয়। সবার সাথে আমাদের কষ্টটা বেশি হয়েছে। জি, তো সেজন্য আমি বলি যে এই দল এমন একটা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আমি এখান থেকে তীব্র প্রতিবাদ করতেছি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কেন? আওয়ামী লীগের সাথে 14 দল নিষিদ্ধ হবে, করতে হবে 14 দলকে। আওয়ামী লীগের সাথে যে জাতীয় পার্টির 2 অংশ যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতাকে সুযোগ করে দিয়েছে, ওদের উপর নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আচ্ছা, পরিষ্কার বক্তব্য। এটা না করে এইটা একটা এই দাবিটা হওয়া উচিত। শুধু আওয়ামী লীগ পরবর্তী দাবি এটাও করতে চাচ্ছেন যে সহযোগীদের বিচারের আওতায় না হয়। হ্যাঁ, এদেরও বিচার আওতায়। আচ্ছা, আমাদের রাজনৈতিক বিশ্লেষক আবু সাইদ খান আছেন আমাদের মাঝে। আপনি দীর্ঘ ক্যারিয়ার আপনার সাংবাদিকতার এবং রাজনীতির, আপনি দেখেছেন এই দেশে অনেক আরও রাজনৈতিক দল বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে। তো এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কি প্রতিক্রিয়া হতে পারে রাজনীতিতে? আপনার বিশ্লেষণ কি? প্রথমত হচ্ছে আওয়ামী লীগ স্বৈর শাসক, তো মানবতা বিরোধী অপরাধ করেছে, হত্যাযজ্ঞের সঙ্গে আওয়ামী লীগের স্বয়ং প্রধানমন্ত্রী সহ অনেকে জড়িত আছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীরা কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করবে। তো সেইটা নিয়ে আমার মনে হয় এখানে আন্দোলনকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেমন আন্দোলনকারীদের এক অংশ তো এনসিপি, গণ অধিকার পরিষদ এবং সেই সঙ্গে ইসলামী দলগুলো, তাদের তরুণরা এবং অবশেষে নেতাদেরও কেউ কেউ তারা মাঠে ছিল এবং তারা নিষিদ্ধের দাবি করছিল। এবং এই নিষিদ্ধ মানে প্রশাসনিক অর্ডারে, প্রশাসনিক হুকুমে নিষিদ্ধ করা। এখানে বোধহয় ভিন্ন মত ছিল, স্বয়ং প্রধান উপদেষ্টারও ভিন্ন মত। উনি বলেছেন যে ওইভাবে তারা নির্বাচন করতে পারবে না, এই নিষিদ্ধের পক্ষে তিনি ছিলেন না। এমনকি মাহফুজ আলমের বক্তব্য, যিনি অন্যতম সমন্বয়ক ছিলেন, তার বক্তব্য শুনেছি। তো এই মুভমেন্টে ছাত্রদল যারা আন্দোলনে খুবই সক্রিয় ছিল তারাও কিন্তু মাঠে ছিল না, এই 2 দিন ছিল না। জি, প্রথম দিকে কেউ কেউ যমুনাতে গেলেও পরবর্তীতে তাদেরকে এই 2 দিন বোধহয় দেখা যায়নি। এর মানে হচ্ছে এখানে এক ধরনের মত পার্থক্য রয়েছে। হয়তো এটা বিএনপির ভিতরে 2 মত থাকতে পারে, আমি জানি না। মানে নিষিদ্ধের পক্ষে হয়তো সবাই ছিল, কিন্তু প্রক্রিয়াটা কি হবে এই নিয়ে হয়তো মতভিন্নতা। আমি সেই কথাই বলছি যে এই মুহূর্তে প্রশাসনিক অর্ডারে, প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধ করার পক্ষে ছিল না। তো সেখানে একটা বক্তব্য ছিল যে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন, জনগণ সিদ্ধান্ত নেবে কিংবা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে এই ধরনের একটা অভিমত রাজনীতিক অঙ্গনে বিজ্ঞ রাজনীতিকবিদদের মধ্যে রয়েছে। তো প্রশাসনিক নির্দেশে মুভমেন্টের ভিতর, জুলাই মুভমেন্টের চলাকালে জামাতকে নিষিদ্ধ করা হয়। সেই নিষিদ্ধ করার মধ্যে গিয়ে জামাত কিন্তু একটা আপার হ্যান্ড পেয়ে যায়। আমরা দেখেছি এটা জামাতের জন্য শাপে বর হয়েছে। তো আর একটা বিষয়টা হচ্ছে যখন কোনো দলের সঙ্গে জনগণের একটা সম্পৃক্তি থাকে তখন সেই দলকে 2 পথে তারা অগ্রসর হতে পারে। একটা হলো ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর হতে পারে, আর একটা হতে পারে বেআইনি পথে অগ্রসর হতে পারে। একটা রাষ্ট্র ব্যবস্থায় সেখানে গণতন্ত্র নিশ্চিত করতে হলে সেখানে বরং সন্ত্রাসী দল, উগ্রপন্থীদেরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার প্রচেষ্টা রাখতে হয়। কিন্তু কোনো ক্রমেই কোনো দলকে উগ্রপন্থায় কিংবা তাদেরকে অগণতান্ত্রিক পথায় ঠেলে দেওয়া ঠিক না, এটা একটা অভিমত আমি বললাম। তো সেই জায়গা থেকে এইটা ভিন্ন মত রয়েছে। তো এই জায়গা থেকে দেখবার বিষয়, যদিও এই নিষিদ্ধটা সাময়িক সময়ের জন্য, তো আমরা অপেক্ষায় থাকতে পারি যে আসলে কোন ফল দেবে। মানে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে এরকম বলা হয়েছে। হ্যাঁ, একটা সাময়িক। আর একটা হলো বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধই। তো এমনি তো তাদের কর্মকাণ্ড নিষিদ্ধই ছিল, কেন তারা কোনো কর্মকাণ্ড করতে পারে নাই এবং সেই ক্যাপাসিটি নেই। যে দলের প্রধান, দলীয় প্রধান এবং
প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সেই দলের কর্মীরা মরালি এত ডিমোরালাইজড যে তাদের পক্ষে হ্যাঁ 2-1টা ঝটিকা মিছিল বের করেছে, 20-25 জন যুবক চিৎকার করা, এটা তো যে কোনো সে করতে পারে, এটার জন্য বড় দল দরকার নাই। কিন্তু আওয়ামী লীগের মতো দল যার একটা গণভিত্তি ছিল, 2-3 বার ক্ষমতায় ছিল, গণতান্ত্রিকভাবে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিল, তো তারা এইভাবে একটা মিছিল করতে পারে না, প্রতিবাদ দিয়ে একের পর এক কর্মসূচি দিয়ে তারা ঘরে বসে আছে, নেতারা সারেন্ডার করে বসে আছে, নিষিদ্ধ ছিল প্রায় আর কি, এখন আইনি বৈধতা পেল। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে জনগণের কাছে নিষিদ্ধ ছিল, এবং এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে সেইটাকে কতটুকু সহায়তা দিবে কিংবা এখানে তাদেরকে কাউন্ট করা হলো কিনা সেগুলো ভেবে দেখা উচিত। আচ্ছা, জনাব নুরুল হক নূর, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই নিষিদ্ধ হওয়া নিয়ে বিভিন্ন সংগঠনই সোচ্চার ছিল, কখনো কখনো মনে হয়েছিল এই নিয়ে আবার মতবিরোধ দেখা দেয় কিনা বিএনপির সাথে বা এক দলের সাথে আরেক দলের কথাবার্তা হচ্ছিল। তো এখন তো সবাই এটাকে স্বাগত জানাচ্ছে যারা আর কি রাজনৈতিক মাঠে আছে। তো এইটা করে কি নির্বাচনের পথটি কি সুগম হলো, বা এরা কি একটা ঐক্যমত্যে আসতে পারছে সামনের রাজনীতিতে? এটা দুঃখজনক আমাদের দেশের রাজনীতিবিদদের যে ডাবল স্ট্যান্ডার্ড আসলে গেম খেলার। এটা ঠিক যে আমরা বিশেষ করে তরুণদের এই প্রতিবাদী অংশটা এই গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু পরিষ্কার দাবি জানিয়ে আসছিলাম যে এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করতে হবে। ইভেন আমরা এক্সাম্পল, ইভেন আজকেও আমি আপনার ক্যাটার সেন্টার, জিমি ক্যাটারের যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল 39 সম্ভবত, ওনার একটা প্রতিষ্ঠান দ্য ক্যাটার সেন্টার, ওরা বাংলাদেশ এসেছে বিভিন্ন পার্টি অর্গানাইজেশন সিভিল সোসাইটির সাথে আলাপ আলোচনা করছে যেখানকার রিফর্ম, রেকনসিলেশন, ইলেকশন, নেক্সট পার্লামেন্ট, এই সমস্ত বিষয়টি নিয়ে আলাপ করছে। সেখানে আমরা পরিষ্কারভাবে কিন্তু বলছি যে আজকে জিজ্ঞেস করছি যে লীগ কেন তোমরা নিষিদ্ধ চাচ্ছ, আমি আমাদের পিপল সেন্টিমেন্টের কথা বলেছি, এবং একই সাথে আমরা কিন্তু এটা বলেছি যে এখানে আমরা তো ওই জার্মানির চেয়ে আপনার ইটালির চেয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে তো বেশি উদার না বাংলাদেশ। তো ওইখানে তো আপনার এই হিটলারের পার্টি, নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছে, সো হোয়াই নট বাংলাদেশে বরঞ্চ এদেরকে যদি অ্যালাইভ রাখা হয় পরবর্তীতেও আরও ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই দেশের সরি টু সে যে লাস্ট এই 50 বছরের ইতিহাস এটাই দেখেছে যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় গেলে আর ক্ষমতার চেয়ার কেউ ছাড়তে চায় না। নির্বাচন রাষ্ট্রযন্ত্রকে একেবারেই দলীয়করণ করে নিজের মতো করে ব্যবহার করতে চায়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল যে বাংলাদেশে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে, তাদের পরিণতি এই হয়েছে। সো এটা আমাদের সবার জন্য একটা এক্সাম্পল, যার ফলে ইন ফিউচারে একটা ব্যালেন্স কিংবা লিবারেল পলিটিক্সের সামনে একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাই। এখন কোশ্চেন আসতে পারে, ধরেন যে আওয়ামী লীগের তো সারা দেশে অন অ্যান অ্যাভারেজ, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি মেজর দুটো পলিটিক্যাল পার্টি অনেকদিন ধরে প্রায় 33 ইয়ার্স এখানে লিড দিয়েছে, লিডিং পজিশনে ছিল, তাহলে তো আওয়ামী লীগের অন্তত ধরেন আমরা মনে করি যে এখন অন্তত তার থেকে 10% ভোট বা একেবারে সক্রিয় সমর্থক থাকতে পারে। এখন তাদের মধ্যে যারা গণহত্যার সাথে ইনভলভ ছিল না, হাবিব ভাইয়ের মতো সিনিয়র লিডার আমরা দেখেছি 2018 নির্বাচন করতে গিয়ে মাথা ফাটাইয়া ঢাকায় চলে এসেছেন। আমরা কিশোরগঞ্জে দেখেছি, অনেক জায়গায় দেখেছি মওদুদ আহমদের মতো সজ্জন ব্যক্তিত্ব এই তার ঘর থেকে বের হতে দেয়নি, ওবায়দুল কাদেরের মতো একটা পার্টির সেক্রেটারি। তো এই চিত্রটা তো আমরা দেখেছি। তো এইখানে এই পরিস্থিতির পরে তারপরে গত 16 বছরে তারা যে 3500 মানুষকে যে হত্যা করলো, আমরা যেটা জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে, শেখ হাসিনা পর্যন্ত মানুষকে ছুরি চালিয়ে হত্যা করেছে জেলের মধ্যে ঢুকে, কিংবা এই সেনাবাহিনীর অফিসাররা যারা সরকারের এই এনটিএমসির দায়িত্ব থেকে শুরু করে কর্নেল জিয়াউল আহসানের মতো যারা খুনিরা, এরা যদি পার পেয়ে যায় ভবিষ্যতেও তো এরকম তৈরি হবে। তো তার জন্য একটা দৃষ্টান্ত রাখা দরকার ছিল, সেটা হয়েছে। এখন বাংলাদেশে ধরেন এই সময়ে যেটা আপনারা আলোচনা করছিলেন যে নিষিদ্ধ সবাই চেয়েছে, এটা ঠিক, কেউ প্রকাশ্যে চেয়েছে, কেউ প্রকাশ্যে চায় নাই, কেউ আপনার প্রসেস নিয়ে আপনার ভিন্ন মত ছিল, প্রকাশ্যে আবার চায় নাই, কিংবা প্রসেস নিয়ে ভিন্ন মত ছিল। কারণ অনেকে চেয়েছে যে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোটটা যেন তার দিকে আসে, তার টিউনটা একটু সফট ছিল বা সফট রেখেছে যে আওয়ামী লীগের সমর্থনটা পেতে। কিন্তু প্রকৃত অর্থে এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে আমরা তো এই ফ্যাসিবাদকে পুনর্জাগরণের সুযোগ দিই। একই সাথে এই ফ্যাসিবাদ নিষিদ্ধ হয়েছে, যেটা আবু সাইদ ভাই সিনিয়র মানুষের অভিজ্ঞতার আলোকে বলেছে, স্বাভাবিকভাবেই এখন তাদের সংখ্যাটা নগণ্য হইলেও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র
যেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করছে বা তাদেরকে গত 16 বছরে ফ্যাসিস্ট হতে ব্যাকআপ দিয়েছে, তাদের ভুলে গেলে চলবে না, তাদেরকে দিয়ে কিন্তু নানান ধরনের স্যাবোটাজ করতে পারে। কাজে এই ফ্যাসিবাদের যে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, আর্থিক কাঠামো, এটাকেও কিন্তু গুড়িয়ে দিতে হবে। কারণ এই ফ্যাসিস্টদেরই আপনার বিশেষ করে ব্যবসায়ীরা আপনারা শুনেছেন, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানেও ছাত্রদের উপরে গুলি চালানোর সময় শেখ হাসিনা তথাকথিত এই ডাকাতদের নামে, আপনার ব্যবসায়ী নামে ডাকাতদের নিয়ে সম্মেলন করে ডাকাতটা বলেছিল যে এই সোমান সাহেবের মতো লোক, এই ভূমিদস্যু ডাকাত বসুন্ধরা গ্রুপের, এরা যে বলছিল যে মরার পরেও শেখ হাসিনার সাথে যেতেছে। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়ির কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেখেন, মানে আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে এই ফ্যাসিবাদ কায়েম করতে সক্ষম হয়েছিল যে না, এখানে তো একটা চাটুকার, একটা দালাল, একটা বিবেকহীন গণমাধ্যমের ভূমিকা কিন্তু ছিল। গণমাধ্যম কর্মীদের একটা অংশ দেখেছেন না, এই প্রাইম মিনিস্টারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হতো না, জানি চাটুকারদের আড্ডা হতো। এবং সবচেয়ে লজ্জাজনক হচ্ছে সিনিয়র এডিটর তারা যে বসে থাকতো, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ওখানে একজন সাংবাদিক থাকবে, সর্বোচ্চ সিনিয়র একজন রিপোর্টার থাকতো, তেলবাজিটা কি। এইখানে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতিরা কত সম্মানের পাত্র, সেটাকেও কিভাবে কলঙ্কিত করেছে। বিশেষ করে এই আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদ হয়ে ওঠার অন্যতম একটা সহায়ক, বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছিল এই সংবিধানের থেকে তত্ত্বাবধায়ক সরকারটা রিমুভ করা, এবং সেখানে অবসরে গিয়ে রায়টা লিখেছেন ABM খায়রুল হক। এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয়, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম ঘটনা বিরল পাওয়া যাবে যে একটা সরকার পরিবর্তন করার পর ধরুন একটা আপনার জাতীয় মসজিদের ইমাম পালাই যায়, প্রধান বিচারপতি পালাই যায়, বড় বড় ব্যবসায়ীরা পালাই যায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান সব পালিয়ে যায়। তো সেই জায়গা থেকে এইখানে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পাশাপাশি যারা এই ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে ভূমিকা রেখেছে তাদেরকেও উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ ওই যে বললাম, শুধু রাজনীতিবিদদেরই আমরা ধরবো যে তারা আপনার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্বৈরাচার হয়ে ওঠে। এখনকার পরিস্থিতিতেও আমি যদি দেখি, গণমাধ্যম এখনও বায়াস রোল প্লে করতেছে অনেক জায়গায়, অনেক। এখন আমরা এই পরিবর্তনের পরে আমরা গণমাধ্যম একটা মেরুদণ্ডওয়ালা ভূমিকা আমরা দেখতে চাই, কিন্তু এখনও গণমাধ্যম মাঝখানে ধরেন শুনেন, খালেদা জিয়ার প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট আছে। তাকে আমরা যখন অসুস্থ, তিনি যখন হসপিটাল, তার মুক্তির জন্য আমরা অনেক লড়াই করেছি। কিন্তু গণমাধ্যম দেখলাম ম্যাডাম যখন আসবে দেশে, তার হেলিকপ্টারটা কোথায় আছে ওইটা লাইভ দেখাচ্ছে, ওইটাও দেখছি ওই বসুন্ধরার সময় টিভি মিবি যেগুলো আওয়ামী লীগের আমলে ওই চাটুকারিতা করেছে, আবার এখন বিএনপি একটু কাছে বেরার চেষ্টা করতেছে। সো এই ক্যারেক্টার যদি গণমাধ্যমের এখনও থাকে, তাহলে তো আবার সামনের পরিস্থিতি তো আবার একটা কি হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্র সংস্কারের আগে মানসিকতার সংস্কার প্রয়োজন, এবং রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। এখানে একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির জন্য আমরা যেটা বলছি, একটা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেম, পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ, একটা ভালো ব্যবস্থা হতে পারে। সেই সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয়, ক্ষমতাটা ভারসাম্য হতে পারে। 70 নম্বর অনুচ্ছেদের আপনার সংশোধন সহ নারীর জন্য আপনার 100 সিটের কথা বলা হয়েছে। আমরা 5 বছরের পরিবর্তে 4 বছর আপনার পার্লামেন্ট নির্বাচনের কথা বলেছি, কারণ এখানে আপনার ক্ষমতা এনজয় করার কিছু না, এটা একটা রেসপন্সিবিলিটি। আপনি 4 ইয়ার্সের জন্য যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্র 4 বছর ইলেকশন হয়। এই ধরনের বেশ কিছু রিফর্মের কথা যেগুলো আলাপ আলোচনা হচ্ছে, আমরা বলেছি যে কনসেনসাসের ভিত্তিতে যদি এই রিফর্মগুলো করা যায়, তাহলে আমরা জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো। এবং বিশেষ করে এখনকার এই ভৌগোলিক রাজনীতির টেনশন এবং নানান সংকটের মধ্যে বাংলাদেশ যেন কোনো করদ রাজ্যে পরিণত না হয়, সেই জন্য আমাদের কিছু প্রতিষ্ঠান, বিচার বিভাগ, ইলেকশন কমিশন, আমাদের একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসনের পাশাপাশি একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে যাওয়াটা খুবই জরুরি। আপনার এই কথার পরে আমরা একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাচ্ছি যে ওনার আলোচনা থেকেও এটা আসে যে বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অনেকবার ক্ষমতায়ও ছিল, তাদেরও অনেক বড় দায় দায়িত্ব রয়েছে। তো এই যে এখন যারা সুবিধাবাদী নানান শ্রেণী বিএনপির সাথে ফেরার চেষ্টা করছে, বা বিএনপি আগামী দিনে কিভাবে তার রাজনীতিকে পরিচালিত করবে, এরকম কিছু প্রশ্ন চলে আসে। এইসব সংস্কারের সাথে আপনাদের কতটুকু একমত আপনারা, বা আপনারা কিভাবে চাচ্ছেন আগামীর বাংলাদেশ এবং রাজনীতিকে? আগামীর বাংলাদেশ তো আমি আসমান থেকে নিয়ে আসবো না, এই বাংলাদেশকেই গড়তে হবে। এই বাংলাদেশের মানুষই থাকবে, জি, এই মানুষগুলিকে নিয়েই সামনে দেশ আমাদের চলতে হবে। তবে যারা বিগত সরকারের সময় এমন কাজ করেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বলেছে ব্যবসায়ীরা
বড় বড় ব্যাংকে যারা এমডি বা মালিক তারাও গিয়েছে, প্রশাসনের লোকজনও গিয়েছে। তারা কী বলেছে? আপনার সাথে অতীতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো, এমনকি মরণের পরেও থাকবো। ওই কারণে এখন কেউ কারোর সাথে নেই আর কি, তারা এখন অস্তিত্বের প্রশ্নে এখন পড়ছে। দলীয়ভাবে মানে রাজনৈতিকভাবে মারা গেছেন, এখন কেউ নেই। জি, এরা শুধু মানে আপনার ভোট ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করে, তারা টোটাল মানুষের মানসিকতা যেটা চরিত্রটা নষ্ট করে দিয়ে গেছে। আপনার ভোট করতে ধরেন, আপনার প্রিজাইডিং অফিসার থাকে, সেখান থেকে উত্তরণের কি উপায়, কিভাবে আপনারা আগাবেন? আমাদেরকে খালি বুদ্ধি বলতে, আমাদের সামনের দিকে এই যে আমরা যেরকম আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছিলাম, নুরুলের সাথে ছিল, এটা 4-5টা দফাকে যদি আমরা কাছে লাগাতে পারি তাহলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নেই। আচ্ছা, পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পাওয়া যাবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সদস্য নির্বাচন, মানে সংসদও থাকবে না, এমপির মধ্যে থাকবে না, তখন তাহলে করবে কি, তাহলে প্রত্যেকে জনগণের পক্ষে কাজ করবে। যে 5 বছর পর তুমি সংসদ থাকবে না, সংসদ থাকবে না, নির্বাচনকে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আসতে হবে, তো জনগণের পক্ষে কাজ করবে। তারপর এই যে বিচারালয়ের যে ব্যবস্থাগুলি ছিল, যে অন্যায়ভাবে যেমন খালেদা জিয়াকে শাস্তি দিয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, আমাকেও শাস্তি দিয়েছিল, সর্বশেষে অযোগ্য ঘোষণা করেছিল নির্বাচনে, সর্বপ্রথম শাস্তিটা আমাকেই দিয়েছে অন্যায়ভাবে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা আছে, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাঝখানে হাবিব ভাইকে আমাদের সবার একটা ধন্যবাদ এবং স্যালুট জানানো উচিত। সিনিয়র মানুষ, এই ফ্যাসিবাদের আমলে কোর্টে তার যে মানে আদালতে তাকে দেখেছেন, তার যে বোল্ডনেস, এটা আমাদেরকে আসলে এনকারেজ করেছে যে আপনার সিনিয়র মানুষ অনেক তো কম্প্রোমাইজ করতো, আদালতে তো ক্ষমা চাই নাই, বরঞ্চ সে তো বলেছে যে আমার ফাঁসি হলেও আমি ক্ষমা চাবো না এবং খালেদা জিয়ার প্রশ্ন আপোষ করবো। সেই কারণে হাবিব ভাইদের প্রতি জনগণের প্রত্যাশাও বেশি পেলাম, ধন্যবাদ জানাই ভাইকে। থ্যাংক ইউ। তারপরে বলেছিলাম, ওইটা বলার পরে আমাকে দেখানো হলো ভিডিও, বললো আপনার শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি বললাম মাননীয় আদালত শপথ বাক্য উচ্চারণ করেই আমি সব কথাগুলো আমি বলেছি। আবারও ঘোষণা করছি যে বেগম জিয়া, তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে আবারও যদি ভবিষ্যতে কোনো বিচারক এজেন্ট শাস্তি দেন, তার বিরুদ্ধে বলতেই থাকবো, বলতে 100 বছর সাজা হলে আমি তাদের পরোয়া করি না। তো আমাকে যে সাজা দেওয়া হয়েছে 4 বছর, এটা কেন দেওয়া হয়েছে এটা আপনাকে জানতে চাই। যাই হোক, এখন কথা হলো সব নষ্ট করে দিয়ে গেছে। 100% ভোট কাস্ট হয়, ওই প্রিজাইডিং অফিসকে স্বীকৃতি দিতে বাধ্য করেছে। তারপরে রিটার্নিং অফিসার কিন্তু প্রশ্ন করেনি প্রিজাইডিং অফিসারকে, রিটার্নিং অফিসার কিন্তু প্রধান নির্বাচন কমিশন জিজ্ঞাসা করেন এই 100% ভোট কাস্টটা কীভাবে। এই যে নীতি নৈতিকতা সব জায়গায় আমাদের দেশের সেনাবাহিনীকে ঠিকাদার বানানো হয়েছে, এই আমার ঘোর আপত্তি। সেনাবাহিনী মজুরি নিয়ে থাকবে, কেন তারা ঠিকাদার হবে? এই যে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে। কী বলেন স্কুলের শিক্ষক, কী বলেন বিশ্ববিদ্যালয়, কী বলেন কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়, ফার্স্ট সেকেন্ড হয় না, থার্ড নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। এই যে এমন একটা কাজ আওয়ামী লীগ করে গেছে, যে কারণে এই আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নেই। এখান থেকে দেশকে রাইট ট্র্যাকে নেওয়াটা কতটা সহজ হবে বা আপনারা কিভাবে করতে চান? রাইট ট্র্যাকে নিতে হলো ওই যে নির্বাচনী ব্যবস্থা প্রথম সংস্কার, যে 5 মানে নির্বাচন হবে 5 বছর পর, 5 বছর সরকার নির্বাচন করতে হবে, তাহলে সোজা হয়ে যাবে। সঠিক বিচার করতে হবে। এই বিগত সরকারের অন্যায়কারীদের, টাকা পাচারকারী, লুট করা, ব্যাংক লুটে যারা, তাদের যদি সঠিক বিচার আমরা করতে পারি, ভবিষ্যতে তার কেউ পথে যাবে না। যে টাকা ভোগ করা যাবে না, যে টাকা কারণ আমাকে জেল খাটতে হবে, সেই টাকা আমার কামাই করার দরকার নাই। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আপনারা যারা নেতৃত্ব দিলেন আর কি, মাঝে মাঝে আপনাদের মধ্যে থেকে একটা কথা ওঠে যে ঐক্য বিনষ্টের চেষ্টা করা হচ্ছে নানাভাবে। ঐক্য বিনষ্ট করার জন্য চেষ্টা তো হচ্ছেই। ঐক্য বিনষ্ট সচেতন আছেন কিনা? আমরা তো সচেতন, আমরা তো কারোর বিরুদ্ধে বলতে যাই না। আচ্ছা, আমরা তো আমাদের বিরুদ্ধে সবাই বলে, অনেকেই বলে, আমরা কিন্তু বলতে চাই না, কারণ আমরা ওই দিকে করে না, কানে নেই না, বলুক থাক। আমরা কি আমরা জানি। এখন কথা হলো যে ঐক্যটা বিনষ্ট হলেই আপনি নিষিদ্ধ করেছেন, আমরা তাতে আসে যায় কি? আমাদের ভিতরে অনৈক্যের মধ্যে যখন দুর্ঘটনা ঘটে শেষ হয়ে যাবে। এটা আওয়ামী লীগ তো কী বলেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি স্বাধীনতার ঘোষককে বলে, তার জেল, জরিমানা, মারপিট, যা লাত্তি কোথা সবই দেবে আওয়ামী লীগ লোকেরা, বলছে না? জি, অনেক বলি না, বলছেন শহীদ রাষ্ট্র স্বাধীনতা, মহান স্বাধীনতার ঘোষক প্রথমে নিজের নামে দিয়েছেন, পরে এর নামে দিয়েছেন। আমরা জেলের ভয় করেছি। আওয়ামী লীগ পরিষ্কারভাবে সংবিধানে এর পরিষ্কার লিখে দিয়েছে, আইন করেছে কি, যে আর কোনোদিন
অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না, যদি করে তাদের নির্বাচন হবে। এখন কি নির্বাচিত সরকার? কিছুই থাকবে না। আজকে আমরা যতই নিষিদ্ধ করি আর যাই করি না কেন, যদি আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, ষড়যন্ত্র এখনও বিদ্যমান, এখনও পার্শ্ববর্তী যে ভারত এখনও আপনাকে কোনোভাবেই আপনাকে এই করছে না, এখন পর্যন্ত আপনার স্বীকৃতি দিচ্ছে না, ধরেন এই সরকারকে মানতেছে না। আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হলে এখানে ব্যাপারটা হলো কি, দেখেন প্রশাসনের যে লোকজন, আপনার অন্তত মিনিমাম 10 বছরে আপনার 10 বছর লাগবে প্রশাসনকে আপনার পরিষ্কার করতে। যারা ঢুকে আছে তাদেরকে একবার বাড়ি পাঠিয়ে দেবেন, পাঠালে আবার সেই জায়গায় কাকে দিবেন? একটা ওসি সরাবেন, একটা ওসি নিয়ে আসবেন, কালকে তো ওসি বাঁধতে পারবেন না, একটা সচিবকে কালকে বাঁধতে পারবেন? এই জন্য আপনাকে এই দিকগুলিতে যেতে হবে। এবং আপনি যেটা বলছেন যে পুরোপুরি সংস্কার করতে অনেক সময় লাগবে, সেটা 10 বছর লাগবে। 10 বছর লাগতে তার আগে বলতে চাচ্ছেন যে নির্বাচনটা 10 বছর আপনি যত অপেক্ষা করুন তত আরো বিভিন্ন ধরনের ডালপালা গুছাবেন। আপনি বিচার আওয়ামী লীগের চায়, আওয়ামী লীগ এতগুলি গণহত্যা করেছে, এই বিচার করতে কতদিন লাগবে, কত বছর লাগবে? যত সংক্ষিপ্ত বিচারই করেন না কেন, সেই বিচার যেন প্রশ্নবোধক না হয় তার জন্য একটা নির্দিষ্ট সময় তো লাগবে, একজন দুজন তো না। এই জন্য বিচারও চলবে, সংস্কারও চলবে, এর মধ্যে নির্বাচনও করতে হবে। তা না হলে নানান ধরনের সংকট ডালপালা এখানে। আজকে ধরেন যেটা এই যে সরকার যেটা আওয়ামী লীগের নিজে ঘোষণা করলো, হ্যাঁ আমরা খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে না হলে, ধরেন আজকে কথা তারা বলছে 5 লাখ লোক জড়ো হয়েছিল, 5 লাখ কি বাংলার সব মানুষ না, আর যদি ওখানে 10 লাখ লোক দল বলে যেটা মানি না, এবং সব দলের প্রতিনিধিও নাই। হ্যাঁ, এই জন্য বলি এটা হলো সরকারের নিজের গায়ের উপর এই দোষ নিতে যাচ্ছে না, এদের উপর চাপাই দিতে চাচ্ছে, এটা তো ঠিক না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একটা গণহত্যাকারী দল নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা কোর্ট পরিষ্কার হবে নিষিদ্ধ ঘোষণা। আমরা শেষের দিকে চলে আসছি, তো সাইদ খান ভাইয়ের কাছে একটা, উনি যে কথাটা বললেন আর কি, যে একটা দলকে নিষিদ্ধ করার পরে আবার অনেক সময় প্রতিক্রিয়াশীল হয়ে বা খুব খারাপভাবে তারা আবার আসতে পারে বা গুপ্ত কার্যক্রম চালাতে পারে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন যে এখন তাহলে কি করা উচিত সরকারের বা রাজনৈতিক দলগুলো? যে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, এটা ডেড হর্স, আমি একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে জাতির ভবিষ্যৎটা কি? আমরা কি এই জাতিকে সঠিক খাতে সঠিক লক্ষ্যে পরিচালিত করতে পারবো কিনা? অতীতের অভিজ্ঞতা বলে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার পর যে আকাঙ্ক্ষা বাংলাদেশ বৈষম্যহীন, শোষণহীন, সবার বাসযোগ্য বাংলাদেশ আমরা চেয়েছি, আমরা পারিনি। তো আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে তো একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি, 3 জোটের রূপরেখা মাফিক দেশ পরিচালিত হবে। আওয়ামী লীগ বিএনপি দেশ শাসন করেছে, কিন্তু আমরা সেই লক্ষ্যে পারিনি। তো অতীতে পারিনি বলে এখন পারবো না এমন তো না, এটা পারা উচিত। কিন্তু পারতে হলে আমাদের যে জিনিসগুলোকে বিবেচনায় রাখা দরকার, যে এখানে আমাদের মনে রাখা দরকার সেই আমলাতন্ত্র আছে, সেই পুলিশ আছে, সেই রাজনৈতিক সংস্কৃতি আছে। তো এখান থেকে আমরা রাজনৈতিক নেতৃত্ব এখান থেকে বেরিয়ে আসতে পারবে কিংবা এই চক্রের মধ্যে ঘুরপাক খাবে না বেরিয়ে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সৎ নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতৃত্ব আসবে কিনা, সেখানে রাজনীতিক কেবলমাত্র গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, যেটা নূর বলেছেন কিংবা হাবিশয়া বলেছেন যে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার দরকার। এখানে কিছু পার্লামেন্টের, যেমন এটা 4 বছর হবে না 5 বছর হবে, ডিসাইড করা উচিত। 70 অনুচ্ছেদ কতটুকু থাকবে কি থাকবে না সেটা ঠিক করা উচিত। দ্বিকক্ষ হলে উচ্চকক্ষ কিভাবে হবে, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান করতে হবে। রাজনৈতিক অঙ্গনে আন্দোলনকারীদের ভিতরে এই ব্যাপারে কিন্তু ঐক্য নাই, এমনকি সরকারের ভিতরেও নাই। কেন সরকারের ভিতরেও বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখছেন, এখানেও কিন্তু তারা একই কণ্ঠে একইভাবে তারা কথা বলছেন না। তো সেই জায়গা থেকে আমাদের এটা করতে হলে একটা সমন্বিত দৃষ্টিভঙ্গি দরকার, এটা হলো গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা আনলেন যে আওয়ামী লীগের মধ্যে, এখানে আমাদেরকে যে জিনিসটা দরকার যে আওয়ামী লীগের বহুত লোক, মানে আওয়ামী লীগের ক্ষমতার সঙ্গে জড়িত এক অংশ অপরাধ করেছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগেরা যারা বিভিন্ন ঐতিহ্যগত কারণে, বিভিন্ন তাদের বিশ্বাসের কারণে যারা আওয়ামী লীগ করে, তো তাদেরকে একই পাল্লায় মাপা বোধহয় ঠিক হবে না। যেটা এখানে নেলসন ম্যান্ডেলা হচ্ছে একটা দৃষ্টান্ত। তিনি বিচারের ব্যাপারে খুব কঠোর ছিলেন,
যে বর্ণবাদী যারা নির্যাতন চালিয়েছে তাদের খুব কঠোর ছিলেন, কিন্তু একটা রিকনসিলিয়েশনেরও তিনি উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে, কিংবা তারা একটা সমন্বিত একটা একই পতাকা তলে উনি সবাইকে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। এই রিকনসিলিয়েশনের বিষয়টাও আমাদের ভাবা দরকার, এবং সেই সঙ্গে আমরা কোন পথে অগ্রসর হব। আমরা কি একটা অসাম্প্রদায়িক মানবিক গণতান্ত্রিক পরিবেশে হবে, একটা লিবারাল ডেমোক্রেটিক হবে, না আবার এখানে উগ্রতা? কেননা আন্দোলনের শক্তির মধ্যে দুইটা ধারাই আছে। আন্দোলনের ভিতর বিএনপি কিংবা এই বিষয়ে গণ অধিকার পরিষদ এদের মতো লিবারাল ফোর্স আছে যারা লিবারাল ডেমোক্রেসি চায় কিংবা মানবিক একটা সমাজ চায়। আবার উগ্রবাদীরাও কিন্তু আন্দোলনে ছিল এবং জড়াজড়ি করে আছে। অতএব এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে বাংলাদেশ এগোবে। বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশকে একটা মানবিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, না বাংলাদেশ আবার এখানে ধর্মীয় উগ্রতা সাম্প্রদায়িকতা এবং এইভাবে। এখন প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের, আমি বললাম এটা ডেড সোর্স আসার সুযোগ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এখানে আন্দোলনকারীরা আন্দোলনের বিজয়ী শক্তি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে জাতিকে পরিচালনা করতে পারে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ করে দিতে পারে। জি, আপনার বক্তব্যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমি একটু নূর আপনার কাছে আসতে চাচ্ছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনি জানেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এটিও বলেছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে সেখানে কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত এবং যে ঘোষণাটায় সবাই একমত হতে পারে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকার কেমন তারা জুলাই ঘোষণাপত্রে কি চায় এটা লিখিত চেয়েছিল, এবং সরকার বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্র নেতৃবৃন্দর একটা ড্রাফট দেওয়া হয়েছিল। সেইখানে মূলত এই বিষয়টাই প্রাধান্য দেওয়া হয়েছে যে বাংলাদেশে গত 50 বছরের রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থায় আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা এই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাতে পারিনি, যেই কারণেই এই গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা যে আমাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা নতুন সমঝোতা, এবং যেটা সাইদ ভাই বলেছেন যে একটা রেকনসিলিয়েশনের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামীর একটা বাংলাদেশ বিনির্মাণ করা, এবং যেখানে একটা জবাবদিহিতামূলক গণতন্ত্র, একটা জনবান্ধব প্রশাসন এবং জনগণের অধিকার, বিশেষ করে মৌলিক অধিকার, লাইক এখনকার যুগে ইন্টারনেটকেও মৌলিক অধিকার হিসেবে অ্যাকনলেজ করা হচ্ছে। এই মৌলিক অধিকারগুলো কেউ খর্ব করবে না, এবং আগামী নির্বাচনে যারা জয়লাভ করবে তারা এই জুলাই সনদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবে। এবং এটাকে জুলাই সনদ কিংবা সরকার বা আমরাও বলেছিলাম যে জুলাই সনদ না বলে এইটাকে আমরা একটা জাতীয় সনদও বলতে পারি, কারণ জুলাই বললে একটা নির্দিষ্ট ঘটনাকে একেবারে ফোকাস করা হয়। যেহেতু আমরা গোটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আনতেছি, সেই কারণে আমরা এটাকে জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করেছিলাম। সেটা সরকার বলছে 30 শেষ করতে হচ্ছে। আমি যদি আপনি যদি 30 সেকেন্ডে যে শেষ করতেন এই বক্তব্য। 30 সেকেন্ডে আমি খালি ইতিহাসের কাছে নিয়ে যেতে চাই। জি, জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছিল 72 সালে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল লক্ষ লক্ষ মানুষ হত্যার সহযোগী হিসাবে এবং নিজেদের বিরুদ্ধে। আওয়ামী লীগ 30,000 জাসদের কর্মী তাদের হত্যা করেছিল। জাসদ বলে যে আওয়ামী লীগ বলে যে আমাদের 20,000 হত্যা করেছে। এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও আজকে যদি স্লোগান হয়েই থাকে এটা গোলাম আজমের বাংলাদেশ, এটা অসম্ভব একটা ব্যাপার না? জি, আওয়ামী লীগ 30,000 তরতাজা যুবক যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধার হত্যা করার পরেও ওই আওয়ামী লীগ কিন্তু আবার রাষ্ট্রপতি ফিরে এসেছিল। এই হিসাবটা মাথার ভিতরে রেখে কিন্তু চলতে হবে, কারণ আমরা যদি ভুল করি সেই ভুলের খেসারত কিন্তু সারা জাতিকে দিতে হবে। চোখের পানি নাকের পানি এই কথা পরে আসলে আর কোনো কথা থাকে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, জেডিএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।